গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে। আমরা পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করবার জন্য, অর্থাৎ আগের দিন আমরা যা ক্লাস করেছিলাম তারপর থেকে আজকে আমরা আবার নতুন করে একটা নতুন অংশ শুরু করব, আলোচনা করব। পূর্বের দিনে আমি তোমাদেরকে যা যা বলেছিলাম, অর্থাৎ আমরা পূর্বের দিনে আলোচনা করেছিলাম পর্যায়ের সম্পর্কে, তাই তো? অবরোহণ প্রক্রিয়ার এবং অবরোহণ আরোহণ এই প্রক্রিয়াগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক হিসাবে এরা কিভাবে পরিবেশে ভূমিরূপের ওপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন করে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আবহবিকার এবং আবহবিকারের সঙ্গে ক্ষয়ীভবন বা পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য আমরা সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? তাহলে এগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এবার পাঠ্যপুস্তক অনুযায়ী আমরা এবার তার পরবর্তী অংশ আলোচনা করব। আলোচনা শুরু করবার আগে আমি তোমাদেরকে যে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা তার একটু উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, সবাই মোটামুটি উত্তর দিতে পেরেছো? আমি আজকের পূর্বের দিন নিয়ে আর বেশি কিছু বলছি না, আজকে আমরা নতুন একটা অংশ শুরু করছি। এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে আবার নতুন করে নতুনভাবে বুঝিয়ে দেবো, বলে দেবো, ঠিক আছে? আজকে আমি আলোচনা শুরু করবার আগে কয়েকটা কথা একটু তোমাদেরকে বলি। আচ্ছা বলো তো, তোমরা কি কেউ কোনো নদীর নাম শুনেছো? তোমরা কোন কোন নদী নাম শুনেছো একটু বলো দেখি, আমি তোমাদের কাছে একটু শুনি তোমাদের নদী সম্পর্কে কতটা ধারণা তোমাদের রয়েছে। গঙ্গা নদীর নাম শুনেছো, তাই তো? গঙ্গাকে আমরা একটা পবিত্র নদী হিসেবে বিবেচনা করি, কিন্তু যতটা পবিত্র হিসেবে আমরা বিবেচনা করি, জাস্ট একটু আমি আলাদা পার্ট একটা বলছি, ততটা আমরা গঙ্গা নদীকে সেইভাবে আমরা হয়তো দেখি না, কারণ এত নোংরা গঙ্গা নদীতে নিক্ষেপ করা হয় প্রতিটা রাজ্য থেকে, এবং শুধু রাজ্য তো না, মানুষরাই, আমাদের মতো মানুষরাই গঙ্গাকে দূষিত করে ফেলেছে আজকে, যার জন্য আজকে সরকারকে আলাদাভাবে একটা প্রকল্প গ্রহণ করতে হচ্ছে গঙ্গাকে শুদ্ধ করার জন্য। তো আবার যে দেশে গঙ্গাকে বেশি পবিত্র মনে করা হয় না, মানে নদীকে আর কি, মূলত অতটা বেশি দেব দেবী রূপে পবিত্র করা মনে হয় না, তারা কিন্তু তাদের দেশের নদী অনেকটাই পরিষ্কার। তো এখানে আমি অন্য বেশি কিছু নয়, আমি জাস্ট এখানে মানুষের মানসিকতার তাই বলছি, আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। তোমরা গঙ্গা নদী দেখেছো, নাম শুনেছো। আচ্ছা, আমরা এই যে কলকাতা হাওড়ার মাঝখানে যে কি, এটা কি কোন নদীটা বলো? এটা হচ্ছে হুগলি নদী, গঙ্গার একটা উপনদী আমরা বলতে পারি, তাই তো? আচ্ছা, আর কি কি নদীর নাম শুনেছো? হ্যাঁ, সিন্ধু শুনেছো। আচ্ছা, বিশ্বের মানে পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম নদীর নাম কি শুনেছো? আমাজন। আমাজন নদী বলে থাকি আমরা। এই নদীগুলোর নাম তোমরা শুনেছো। এই নদীর মধ্যে বিভিন্ন রকম পার্থক্য রয়েছে, উপনদী থাকে আবার শাখা নদী থাকে, তাই না? হ্যাঁ, উপনদীর রয়েছে, শাখা নদী রয়েছে, এবং একটা নদী তো তার নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে, উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। তো একটা নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তো এটাও নদীর অনেকগুলো গতি লক্ষ্য করা যায়। কি কি গতি থাকে বলো তো? তোমরা হয়তো 7-8-এ একটু হলেও তোমরা জেনেছো। ভেরি গুড। উচ্চ গতি, মধ্যগতি আর নিম্ন গতি, এগুলো সম্পর্কে তোমরা জেনেছো। তারপরে আরো নদী সম্পর্কে যাবতীয় তথ্য, যাবতীয় বলবো না, নদী সম্পর্কিত আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী যেটুকু আমাদের জানা উচিত, জানতে হবে, সেগুলো আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা দেখো আলোচনা করছি হচ্ছে নদীর বিভিন্ন কাজ, তার মধ্যে ক্ষয়, বহন, অবক্ষেপণ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তার আজকে প্রথম অংশ আজকে আমরা আলোচনা করব। দশম শ্রেণীর
স্টুডেন্টস তোমরা। আর অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। নদী একটা বহির্জাত প্রক্রিয়ার অংশ হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে, প্রথমেই আমরা জানব জলচক্র। জলচক্র কাকে বলা হয়, এই জলচক্রটা কি? তাহলে জল চক্র তার মানে জল যখন চক্রাকারে আবর্তিত হয়, কি কিভাবে আবর্তিত হতে পারে? কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় কোন কোন মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে? শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আবর্তিত হচ্ছে, জলের ভারসাম্য রক্ষা হচ্ছে, তাকেই বলা হচ্ছে জলচক্র। ঠিক আছে, তো এই যে দেখো ছবিটা দেখলে তোমরা সহজে বুঝতে পারবে জলের ওয়াটার সাইকেল এখানে বলা হচ্ছে। আমি যদি মনে করি প্রথম অবস্থায় জল কোনো নদী বা কোনো জলাশয়, কোনো সাগর, কোনো পুকুরের মধ্যে দিয়ে জল আছে, তাহলে জল কি হবে? বাষ্পীভূত হয়ে যাবে। তখন জলের তখন রূপ কি হয়েছে? গ্যাসীয় রূপ হিসেবে জল চলে যাচ্ছে। এবার জল যখন এই জলীয় বাষ্প যখন ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে, তখন কি হচ্ছে? ধীরে ধীরে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যাচ্ছে। ঘনীভূত হয়ে যাওয়ার পরে এই বিন্দু বিন্দুগুলো যখন একসঙ্গে মিশে যাচ্ছে, সেগুলো আর আকাশে ভেসে বেড়াতে পারছে না। যখন আকাশে ভেসে বেড়াতে পারছে না, তখন কি হচ্ছে বলো? বৃষ্টিপাত রূপে আমাদের পৃথিবীতে ফিরে আসছে, তাই না? তাহলে এই যে বৃষ্টিপাত হলো, আবার এই বৃষ্টিপাতের জলটা কোনো পুকুর, নদী, জলাশয়, সাগর, মহাসাগরে পৌঁছে যাবে, চলে যাবে, বিভিন্নভাবে চলে যাবে। গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে, সারফেস রান আপ মানে পৃষ্ঠ প্রবাহ, যেটা আমাদের ধরো মাঠের ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, রাস্তার ওপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, এটাকে পৃষ্ঠ প্রবাহ বলা হয়। তাহলে এরকমভাবে জল প্রবাহিত, আবার গাছের শিকড় খানিকটা জল শোষণ করবে তার নিজস্ব প্রয়োজনে, আবার সেটা পাতার মাধ্যমে আবার কি করবে? ছেড়ে দেবে। এরকমভাবে জল বাষ্পীভূত হয়ে যায়। তাই এই চক্রাকার পদ্ধতিটাকেই বলা হচ্ছে জলচক্র বা ওয়াটার সাইকেল। তারা চক্রাকারে আবর্তিত হচ্ছে, জল যেখান থেকে গেছিল আবার কিন্তু পুনরায় সেটা ফিরে আসছে, এবং এই পদ্ধতিটা দিনের পর দিন কিন্তু হয়ে চলেছে, আবর্তিত অবস্থায় ঘটে চলেছে। ঠিক আছে, আচ্ছা, তো শুরুতে আমরা একটু আরো জানি যে নদী, আমরা কোন জলধারাকে নদী বলা হবে। সব অংশকে কিন্তু একটা বাড়ির পাশের যদি সেটাও তো জল যাচ্ছে, ড্রেনটা কি আমরা নদী বলতে পারবো? পারবো না। কেন বলতে পারবো না সেটা বুঝতে হবে আমাকে। নদী আমরা সেই জলধারাকে বলবো যে জলধারা উঁচু মালভূমি বা পার্বত্য অঞ্চল থেকে, বা বৃষ্টির জল বা হিমবাহ গলা জল বা প্রস্রবণের জল এইখান থেকে সৃষ্টি হবে, সৃষ্টি হয়ে নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে অভিকর্ষ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে, জল সবসময় আমরা জানি জল যেদিকে ঢালু সেদিকেই প্রবাহিত হবে, ওপর দিকে জল আসতে পারবে না, কারণ ভূমির ঢাল যেদিকে হবে জল সেই দিকে প্রবাহিত হবে। প্রবাহিত হয়ে অবশেষে গিয়ে সমুদ্র অথবা হ্রদ অথবা জলাশয় অথবা অন্য কোনো নদীতে গিয়ে মিলিত হবে, তাকে কিন্তু আমরা নদী বলে বিবেচিত করব। বুঝতে পারলে কেন ড্রেনের সঙ্গে পার্থক্য? তাহলে কোনো পাহাড়, পর্বত, উঁচু মালভূমি অংশ, সেই অংশে হিমবাহ গলা জল হতে পারে, আবার বৃষ্টির জল হতে পারে। ঠিক আছে, হিমবাহ গলা জল হলে কি হবে? সেই হিমবাহ গলা জল সারা বছর ধরে সেই নদী প্রবাহিত হয়। ঠিক আছে, আর যেটা বর্ষাকালে সেটা শুধুমাত্র যখন বর্ষা হয়, বর্ষার জলের দ্বারা পুষ্ট হয়। এরকম আবার নদী দুরকম ভাগ লক্ষ্য করা যায়। এবং সেই জলধারা যখন নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে অভিকর্ষ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়, এসে সেই নদী কোনো হ্রদ, সমুদ্র বা জলাশয়ে গিয়ে মিশে যাবে, একেই নদী বলা হবে। বোঝা গেল? আচ্ছা, এবার নদ ও নদী। নদ এবং নদী কাকে কোন, এটা দেখবে দামোদর নদ বলা হচ্ছে, অজয় নদ বলা হচ্ছে। এর কোনো সায়েন্টিফিক সেভাবে বলা হয় বলে মনে হয় না,
শুধুমাত্র কি হিসাবে করা হয়, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। যে নদীটা পুংলিঙ্গ হিসাবে ডাকা হয় তাকে নদ নামে ডাকা হচ্ছে, যেমন বললাম তোমাদের অজয় নদ, ব্রহ্মপুত্র নদ, দামোদর নদ। আর যেটা স্ত্রীলিঙ্গ শব্দ, আমাদের মহিলাদের নাম, মেয়েদের নাম, সেই নদী যে নামে হয় তাকে নদী বলা হচ্ছে। ঠিক আছে, যেমন গঙ্গা, শিলাবতী, যমুনা, এদেরকে নদী বলা হচ্ছে। তাহলে এইটা গেল জলের চক্রের অংশ হিসাবে নদী কাকে বলে এবং নদ ও নদী আর জলচক্র। ঠিক আছে, এবার জলচক্র হিসাবে নদীর ভূমিকা। আমি তো একটা প্রাথমিক বললাম জলচক্র কাকে বলে, বলতে গেলে সেটা আমাদেরকে বলতেই হবে। এছাড়াও যদি বলা যায় নদ নদ এবং নদী এটা হলো জলচক্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, অধঃক্ষেপণের জল কি করে, অধঃক্ষেপণ মানে বৃষ্টিপাতের জল ভূপৃষ্ঠে যখন পড়ছে, দেখো আমাদের সামনেই কিন্তু বৃষ্টি হচ্ছে, এই 2-3 দিন ধরে, বিগত কয়েকদিন ধরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হলো। তাহলে ভূপৃষ্ঠে পড়ার পর তার কিছু অংশ কি হচ্ছে, মাটিতে চুইয়ে যাচ্ছে, ভেতরে তো জল খানিকটা মাটির ভিতরে প্রবেশ করছে, কিছুটা জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, হচ্ছে তো। বাকি জলের এক বৃহৎ অংশ ভূপৃষ্ঠের নদ নদীর মধ্যে দিয়ে পৃষ্ঠপ্রবাহ রূপে ঢাল অনুসারে প্রবাহিত হয়ে কোথায় যাচ্ছে, সমুদ্র বা হ্রদে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এই যে বৃষ্টির জলটা যেটুকু বাষ্পীভবন হয়ে গেল বা যেটুকু ভূপৃষ্ঠের অভ্যন্তরে প্রবেশ করার পরে যেটুকু ওপরে যে জলটুকু রয়েছে, সেগুলো পৃষ্ঠপ্রবাহ রূপে ঢাল অনুসারে বা সেই জল যখন কোনো একটা বড় ড্রেনের মাধ্যমে দিয়ে সেটা যখন গিয়ে আবার নদী থেকে মিশে যাচ্ছে, তখন কিন্তু নদীর জলের পরিমাণ আবার সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে জলচক্রটা সম্পূর্ণরূপে সমাপ্ত হচ্ছে। তাই নদী হলো জলচক্রে জলের শিলামণ্ডল এবং বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার একটি মাধ্যম। তা নদীর ভূমিকা বুঝতে পারছো, যদি বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডল বা শিলামণ্ডল প্রত্যেকটা মাধ্যমে যাওয়ার জন্য নদী থেকেই জলটা প্রথমেই বাষ্পীভূত হতে হবে, আবার জমাও হচ্ছে সেখানটাতে, তাই নদী একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে। এই জলচক্রকে বললাম, জলচক্র সম্পূর্ণরূপে একটা গতিশীল প্রক্রিয়া, সবসময় হতেই চলেছে, হয়েই যাচ্ছে। তাই জলচক্র সচল রাখতে কি হচ্ছে, নদী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূপৃষ্ঠে যা নদী রয়েছে সব নদী সেকেন্ডে প্রায় 1300 ঘন কিউবিক কিমি জল বহন করে। এত বড় নদীর উপত্যকা, অনেক পরিমাণ জল চলে যাচ্ছে। তো এখানে জলবিজ্ঞানী আর জে মুর তিনি কি বলেছে, 1967 সালের মোট অধঃক্ষেপণের প্রায় 7% নদ নদীর মাধ্যমে ভূপৃষ্ঠ প্রবাহ রূপে সমুদ্রে ফিরে আসে। ঠিক আছে, তাহলে যেটুকু জল বাষ্পীভূত হয়ে ফিরে গেছিল অধঃক্ষেপণ আবার বৃষ্টিপাত রূপে ফিরে, তার মধ্যে মাত্র 7% জল ভূপৃষ্ঠ প্রবাহ, অর্থাৎ মাটির উপর দিয়ে জলের যে প্রবাহটা যায় পৃষ্ঠ প্রবাহ রূপে সমুদ্রে বা নদীতে ফিরে আসে। আর পৃথিবীর মোট জলের 0.03% নদ নদীর মধ্যে অবস্থান করে, আর বাদ বাকিটা ব্যাপক সাগর, মহাসাগর, উপসাগর সেগুলোতে লক্ষ্য করা যায়। এই জলচক্রের বিভিন্ন পর্যায়ের মধ্যে পৃষ্ঠপ্রবাহের অংশরূপে নদীর উৎপত্তি ঘটে, অর্থাৎ পৃষ্ঠপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে একটা জায়গা দিয়ে, জলপ্রবাহ লক্ষ্য করা, যেখানে নদীর উৎপত্তি হয় সেখানে কিন্তু নদী এত বৃহৎ এবং কি বলবো এত বড় অববাহিকা নিয়ে নদী সেখানে কিন্তু সৃষ্টি হয় না। তো ভূপৃষ্ঠে জলের প্রধান উৎস দুটি কি রয়েছে, তুষারপাত আর রয়েছে বৃষ্টিপাত। ঠিক আছে, তো বৃষ্টিপাতের কিছুটা জল ভূগর্ভে প্রবেশ করে, বাদবাকিটা বাষ্পীভূত হয়, আবার বাদবাকিটা কি হয়, জলপ্রবাহের আকারে আবার ভূপৃষ্ঠের রূপে প্রবাহিত হয়। এই যে ছবি এখানে দেখছো, দেখো সূর্যের দ্বারা তাপ হচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, এবং এছাড়াও তোমার গাছ থেকেও খানিকটা জল নিয়ে যাচ্ছে, নদী থেকে নিচ্ছে, জলাশয় থেকে নিচ্ছে, দেখো সব গিয়ে এখানে ঘনীভূত হচ্ছে। ঘনীভূত হয়ে যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কি করছে, বৃষ্টিপাত রূপে, প্রেসিপিটেশন রূপে ফিরে আসছে। নদীর ওপরেও বৃষ্টিপাত হচ্ছে খানিকটা, সেখানে গিয়ে পড়ছে। আবার এই যে যেটা মাঠ জমি, তার মধ্যে কিছুটা জল ভেতরে প্রবেশ করছে এবং কিছুটা জল ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে ঢাল অনুসারে নদীতে গিয়ে কিন্তু
মিশে যাচ্ছে, এখানে যেমন মিশছে এখানেও সেরকম মিশে যাচ্ছে। এখানেও একই রকম দেখানো হয়েছে। আবার কি হয়, যেটুকু জল আবার ভূগর্ভের অভ্যন্তরে প্রবেশ করে সেখান থেকেও একটা ছোট ছোট নালীর মাধ্যমে সেখানেও গিয়ে আবার সমুদ্র নদীতে গিয়ে কিন্তু মিলিত হয়ে যায়। ঠিক আছে। নদী সম্পর্কিত কয়েকটি ধারণা। তো কি ধারণা? প্রথমে বলা হচ্ছে নদী উপত্যকা কাকে বলা হয়? রিভার ভ্যালি। রিভার ভ্যালিটা কি? উৎস থেকে মোহনা পর্যন্ত, তার মানে নদী যেখানে উৎপত্তি লাভ করেছে, যেটা আমরা বললাম পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, বা বৃষ্টির জলের মাধ্যমে নদী যেখানে প্রথম তার উৎপত্তি শুরু হয়েছে সেটা হতে পারে। ঠিক আছে। এই মোহনা পর্যন্ত গতিপথে দুপাশে, তাহলে এই যে আমরা যে নদী দেখি, আমরা একটা বাঁধে যে কোনো একটা পাড়ে দাঁড়িয়ে থাকি, বাঁধ বলা হয়, এবং ওপারের আরেকটা বাঁধ আছে, এই দুটো বাঁধের মাঝখানে সেটা সংকীর্ণ হতে পারে বা দীর্ঘ হতে পারে, মাঝখানে যে নদী জলধারা প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে নদী উপত্যকা বা রিভার ভ্যালি। ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি নীলনদ হচ্ছে পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদী, কারণ এর দৈর্ঘ্য সব থেকে বেশি। ঠিক আছে। কিন্তু নীলনদ কিন্তু বৃহত্তম, এটা আমাদের মনে রাখতে হবে। দীর্ঘতম মানে অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়েছে। বৃহত্তম বলতে গেলে আমরা কিন্তু বিশ্বের মধ্যে অ্যামাজন নদী অববাহিকা বলতে পারবো। নদী উপত্যকা বোঝা গেল। তাই নদীর দুই বাঁধের মাঝখানে যে উপত্যকা ধরে বা যে অংশ ধরে জল প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলছি নদী উপত্যকা। আর নদী অববাহিকা কাকে বলছি? নদী অববাহিকা হচ্ছে কোনো সুবিস্তৃত অঞ্চল রয়েছে, ব্যাপক একটা অঞ্চল, সেই অঞ্চলে প্রধান নদী রয়েছে, উপনদী রয়েছে, শাখা নদী রয়েছে, মিলিতভাবে যে অঞ্চলের ওপর দিয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত হয় তাকে নদী অববাহিকা বলা হচ্ছে। তাই নদী অববাহিকা হচ্ছে নদী গোষ্ঠীর জল সংগ্রহের ক্ষেত্র। মনে করো এইটা অ্যামাজন নদী। ঠিক আছে। এই অ্যামাজন নদী উৎপত্তি হয়েছে একটা স্থান দিয়ে, উৎপত্তি হয়ে এখানে গিয়ে মিশে যাচ্ছে। ঠিক আছে। এই অংশে গিয়ে, তো এই যে একটা নদীর, এই নদীটার যে মূল সংসার দেখো, এতগুলো তার শাখা প্রশাখা উপনদী নিয়ে সব কিন্তু সে প্রবাহিত হয়ে চলেছে, এবং এই সম্পূর্ণ অববাহিকা মানে সম্পূর্ণ অঞ্চলটাকে একত্রে আমরা বলবো নদী অববাহিকা। মনে করো আমাদের যদি কোনো একটা সংসার হয়, তোমার বাড়ির কার একটা সংসার, তোমরা কাকু জেঠু ভাই বোন বাবা মা সবাই একসঙ্গে বসবাস করছো, এটা সংসার হচ্ছে। নদী যখন তার সম্পূর্ণ গোষ্ঠী নিয়ে, বলা হচ্ছে কি দেখো, নদী অববাহিকা হচ্ছে নদী গোষ্ঠীর জল সংগ্রহের ক্ষেত্র। তাই প্রধান নদী যেটুকু জল সংগ্রহ করে তার থেকে এই নদী থেকে নদীর যে সংলগ্ন উপনদী এবং শাখা নদী রয়েছে তারা কিন্তু আরো বেশি পরিমাণে জল সংগ্রহ করে নিয়ে আসে। এটাকে আমরা বলছি নদী অববাহিকা, নদী উপত্যকা আর নদী অববাহিকা। উদাহরণ হিসেবে বলতে পারি গঙ্গার নদীর অববাহিকা 9.5 লক্ষ বর্গ কিলোমিটার, যা ভারতের বৃহত্তম নদী অববাহিকা রূপে আত্মপ্রকাশ করেছে বা পরিচিত। এইটা হচ্ছে দেখো গঙ্গা নদীর অববাহিকা। গঙ্গা নদীর এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে যে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে তার বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে, তাই তো। এবং একটা শাখা বাংলাদেশে চলে গেছে পদ্মা নাম নিয়ে। তো এই যে অংশটা, সম্পূর্ণ অংশকে গঙ্গা নদীর অববাহিকা বলা হচ্ছে, সেই জন্য এটা ভারতবর্ষের বৃহত্তম নদী রূপে পরিচিত। আর বিশ্বের মধ্যে আমাজন নদী অববাহিকা, তার বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা, তার আয়তন কত? 70.8 লক্ষ বর্গ কিলোমিটার। 70 দেখো, তার মানে আমাদের গঙ্গা নদীর প্রায় যদি 10 লক্ষ বর্গ কিমি ধরি, তার 7 গুণ বড় হচ্ছে আমাজন নদী অববাহিকা। এই ব্রাজিল, সম্পূর্ণ ব্রাজিলে রয়েছে, বলিভিয়াতে রয়েছে, কলম্বিয়াতে রয়েছে, ঠিক আছে, গুয়ানাতে রয়েছে, এরকম বিভিন্ন দেশ জুড়ে এই অ্যামাজন নদী অববাহিকা লক্ষ্য করা যায়। অর্থাৎ গঙ্গা নদী 7 গুণ বৃহৎ অববাহিকা হচ্ছে এই আমাজন নদী অববাহিকা।
ঠিক আছে। এরপরে বলা হচ্ছে নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা। তো নদী অববাহিকা আমরা বললাম যে নদী অববাহিকার মধ্যে পার্বত্য এবং উচ্চভূমি অংশে নদী যতটুকু অঞ্চল অধিকার করে থাকে সেটাকেই নদীর অববাহিকা বলা হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা অববাহিকার অংশ গঙ্গা নদীর ধারণ অববাহিকার অন্তর্গত। ঠিক আছে, অর্থাৎ এখানটা কি বলা হচ্ছে, উপত্যকা বা পার্বত্য অঞ্চলে বা পার্বত্য অংশে নদী যেটুকু অঞ্চল জুড়ে বিস্তীর্ণ হয়ে রয়েছে পার্বত্য অংশে, এটা মনে রাখতে হবে, ধারণ অববাহিকা পার্বত্য অংশে। এবার তারপর তো উচ্চ গতির পরে মধ্য গতি, তাহলে উচ্চ গতিটাই যদি আমরা মনে করি সেটাই হচ্ছে সেই নির্দিষ্ট নদীর ধারণ অববাহিকা। আমরা এখানটাতে উদাহরণ হিসেবে বলতে পারি উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা অববাহিকা হচ্ছে গঙ্গা নদীর ধারণ অববাহিকা। দেখো এই যে ড্রেনেজ বেসিনটা দেখানো হয়েছে, এই যে পার্বত্য অঞ্চল, একটা নির্দিষ্ট অঞ্চল থেকে নদী সৃষ্টি হয়েছে এবং পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই যেটুকু অংশ পার্বত্য অঞ্চলে তার প্রবাহিত লক্ষ্য করা যাচ্ছে সেটাকে আমরা নদী অববাহিকা বলছি। ঠিক আছে, এবার জল বিভাজিকা। দেখো এই শব্দটাকে যদি আমরা একটু ভাগ করে নিই, বিভাজিকা তার মানে কি হচ্ছে, বিভাজন হচ্ছে, তাই না? জল বিভাজিকা বিভাজন করছে, কাকে বিভাজন করছে, জলকে বিভাজন করছে, জলকে বিভাজন করছে। ঠিক আছে, দেখো আগে ছবিটা একটু দেখো, মাঝখানে একটা পাহাড়, এই পাহাড় কি করলো, দুটো নদীকে দুদিকে যেতে বাধ্য করলো। তাহলে এই যে পাহাড় বা শৈলশিরা অর্থাৎ যে ঢালু হয়ে গেল, নদী তো ঢাল অনুযায়ী প্রবাহিত হবে, যখন ঢাল অনুযায়ী প্রবাহিত হচ্ছে এই পাহাড় বা শৈলশিরাটাকে ওই নির্দিষ্ট নদীর জল বিভাজিকা আমরা বলতে পারি। আবার এটাও একই ছবি দেখানো হয়েছে যে শাখা নদী বা উপনদী থাকে এই দুটির মাঝখানে, দেখো এখানে নদী তো আর এইটা ক্রস করে এদিকে যেতে পারবে না, পারবে কি? তাহলে এইখান থেকে নদী ভাগ হয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, বিভাজিকা বলছি আমরা। এবার দেখো যে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি কি করছে, কাছাকাছি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তুলছে। তার মানে এই পাহাড়টা কি করলো, দুটো নদী ছিল একসাথে বসবাস করছিল, একসাথে মিলেমিশে থাকছিল, তাদেরকে কি করলো হঠাৎ করে দুজন দুজন বন্ধুকে পৃথক করে দিল, আলাদা করে দিল। কিসের মাধ্যমে আলাদা করলো, এই উচ্চভূমি বা পাহাড়ের মাধ্যমে। তো সেই উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলকেই জল বিভাজিকা বলা হচ্ছে। ঠিক আছে, জল বিভাজিকা ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে যাবে, এটা তো একদম পুরো সিম্পল, যেদিকে ঢাল হবে নদী সেই দিকে বয়ে যাবে। তাই জল বিভাজিকার দুই ধারে প্রবাহিত নদীগুলো সাধারণত বিপরীতমুখী হবে, এটা একদম নর্মাল জিনিস, বিপরীতমুখী হবে। এই যে নদীটা এই দিকে মুখ করে যাচ্ছে, আবার এই যে নদীটা সে এই দিকে মুখ করে যাচ্ছে, জল বিভাজিকা হয়ে যাচ্ছে। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, বিন্ধ্য পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে জল বিভাজিকার রূপে কাজ করে। আমাদের যে বিন্ধ্য পর্বত রয়েছে ভারতবর্ষের মধ্য প্রান্তে, এই বিন্ধ্য পর্বত উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী এই দুটো নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকার জন্য পৃথক করে দিয়েছে। আবার মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড়, এই অমরকন্টক পাহাড় নর্মদা ও সোন নদীর জল বিভাজিকা। কোন নদী, মনে করো এইটা নর্মদা এটা সোন, তাহলে নর্মদা নদীর মাঝখানে অমরকন্টক পাহাড় দুটো নদীর জল বিভাজিকার রূপে অবস্থান করছে। মধ্য এশিয়ার 3 নম্বর উদাহরণ, মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর সর্বপ্রধান জল বিভাজিকা বলা হয়, কারণ এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয় এবং ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গেছে। বোঝা গেল তাহলে জল বিভাজিকা তোমাদের যদি বলতে বলা হয় জল বিভাজিকা কাকে বলে, জল বিভাজিকা কিভাবে পৃথক করছে, দুটো নদী বিপরীত দিকে বিপরীতমুখী হচ্ছে এটা বলতে হবে। এই ছবি তোমাদের একটা যে দুটোর মধ্যে যে কোনো একটা ছবি তোমাদের সেখানে চিত্রায়িত করতে হবে, আর তার সঙ্গে দুটো উদাহরণ দিলে তোমাদের উত্তর সম্পূর্ণ সঠিক রূপে বিবেচিত হবে।
ঠিক আছে, জলবিভাজিকা তাহলে বুঝতে পারলে সবাই। আচ্ছা, এবার নদীর বিভিন্ন গতি সম্পর্কে আলোচনা করার কথা। নদীর বিভিন্ন গতি, কটি গতি আছে নদীর? উচ্চ গতি, মধ্য গতি আর নিম্ন গতি। তোমরাই বলো, উচ্চ গতিতে নদীর গতি বেশি থাকে না কম থাকে? কারণ পার্বত্য বা পাহাড়ি অঞ্চলে এই নদী প্রবাহিত হয় বলে এখানটাতে নদীর তীব্রতা বেশি হয়। তীব্রতা বেশি হলে কি হবে বলো? যদি কোনো একটা জায়গায় জল যদি বেশি জোরে প্রবাহিত হয় এবং অন্য কোথাও গিয়ে ধাক্কা মারে, তাহলে কি হবে? ক্ষয় বেশি পরিমাণে হবে, তাই না? তাহলে নদীর উচ্চ গতিতে কি করছে? নদী ক্ষয় কাজ করছে বেশি, বহন কাজ করছে অল্প। আবার মধ্য গতিতে গিয়ে নদী কি করে? নদী সেই রকম ভাবে ক্ষয় করতে পারে না, অর্থাৎ উচ্চ গতি অংশে বা পার্বত্য অঞ্চলে নদী যতটুকু ক্ষয় করেছিল, এই মধ্যগতিতে কাজ হলো সবটুকু বহন করে নিয়ে যাওয়া। ঠিক আছে? আর নিম্ন গতিতে সেখানটায় শুধুমাত্র নদী যার যতটুকু বহন করে নিয়ে আসে সবটুকু সে সঞ্চয় করছে। সেই জন্য বিভিন্ন, যে নদীর ক্ষয় সাধন ক্ষমতা যত বেশি, সেই নদী কি হয়? মোহনা অঞ্চল, অর্থাৎ যেখানে সাগরের সঙ্গে মিশে যাচ্ছে, সেখানে কিন্তু বদ্বীপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ঠিক আছে? তো দেখো, নদীর তিনটি অংশে বিভক্ত। উচ্চ গতি একটা, পার্বত্য এবং মালভূমি অঞ্চলে উৎস থেকে সমভূমির আগে পর্যন্ত ক্ষয় ও বহন যখন তীব্র গতির হয়, তাকে আমরা উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ বলছি। দেখো উচ্চ গতি, দেখো ছবিতে খাড়াই ঢাল, নদী দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার জন্য নদী এই অংশে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করছে। খাড়াই, দুদিকের অংশ খাড়াই হয়ে মিশে যাচ্ছে, ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? গঙ্গা নদী গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি। এটা কিন্তু উদাহরণে আসতে পারে যে গঙ্গার উচ্চ গতি বলো, বা কোথা থেকে কতদূর পর্যন্ত গঙ্গার উচ্চ গতি, তাহলে কিন্তু তখন তোমাদেরকে এইটা বলতে হবে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চ গতি। এবং এই যে গঙ্গার উচ্চ গতি নয়, শুধু গঙ্গার উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি, তিনটি সম্পর্কেই তোমাদের সম্পূর্ণভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে উচ্চ গতি হলো। এবার হচ্ছে মধ্য গতি। সমভূমির ওপর দিয়ে বহন কাজে ব্যস্ত এবং মোটামুটি ধীর গতির নদী প্রবাহ যেটা থাকবে তাকে আমরা মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলতে পারি। তাহলে মধ্যগতি কত থেকে আসছে? হরিদ্বার পর্যন্ত ছিল, এই যে হরিদ্বার পর্যন্ত ছিল, হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি। ঠিক আছে, বোঝা গেল? হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি। লাস্ট হচ্ছে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। মোহনার কাছে সমুদ্র তলের কাছাকাছি যখন পৌঁছায় নদী, তখন সঞ্চয় কাজে ব্যস্ত হয়ে যায় এবং নদী সম্পূর্ণ ধীর গতির নদী হিসেবে লক্ষ্য করা যায়। এই ধীর গতির প্রবাহকে নিম্ন গতি প্রবাহ বলা হয়। ঠিক আছে? তাহলে নিম্ন গতি কতটা? ধুলিয়ান থেকে সাগর দ্বীপ পর্যন্ত গঙ্গার নিম্ন গতি। দেখো এখানটা এই যে মধ্যগতি মাঝারি ঢাল বহন করছে, তাহলে এখানটা খাড়া দেখো একটু কম খাড়া, নদী এখানে গভীর উপত্যকা বা চওড়া, এখানে অত্যাধিক খাড়া, ভিউ আকৃতি উপত্যকা ছিল। আর নদী নিম্ন গতিতে মৃদু ঢাল, মানে ঢাল তো আমাদের সমভূমির মতো এখানটায় প্রায়, তাই না? তাহলে এখানে অগভীর চওড়া উপত্যকা। দেখো নদী এখানটা গভীর ছিল, এখানটা দেখো নদী অগভীর হয়ে গেল, অর্থাৎ নদী এখানটায় কিন্তু বেশি গভীরতা লক্ষ্য করা যায় না। এবং যতটুকু যদি গভীরও থাকে, এই অংশে ধীর গতিতে প্রবাহিত হচ্ছে, তাহলে পলিগুলো কিন্তু আর সামনে এগোতে পারছে না, ধীরে ধীরে এই নদীর অংশে জমা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি সম্পর্কে আমরা জানলাম এবং প্রত্যেকটি গতির উদাহরণ, অর্থাৎ উচ্চগতির উদাহরণ গোমুখ থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে ধুলিয়ান মধ্যগতি, ধুলিয়ান থেকে সাগরদ্বীপ হচ্ছে নিম্নগতি। এটা কিন্তু মাথায় রাখতে হবে।
ঠিক আছে। উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতির মধ্যে পার্থক্য বা যদি বৈশিষ্ট্য আলোচনা করতে হয় তাহলে কি বলবো আমরা? প্রথমে ঢাল বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে উচ্চগতিতে কেমন ঢাল হবে বলো? খাড়া ঢাল হবে এবং অমসৃণ হবে। মধ্যগতিতে মৃদু ঢাল হবে এবং মসৃণ হবে। আর নিম্নগতিতে ঢালহীন হবে, তাই তো, ও পর্যায়িত হয়। বিস্তৃতি হিসাবে কেমন হবে? উচ্চগতিতে উপত্যকা সুগভীর হবে এবং সংকীর্ণ হয়ে ইংরেজি ভি অক্ষরের মতো হয়। সংকীর্ণ যখন হবে তখন ভি আকৃতির উপত্যকা তৈরি হবে। আর মধ্যগতিতে উপত্যকার গভীরতা এবং প্রশস্ত দুটোই মাঝারি ধরনের হয়ে থাকে। গভীরতাও যেমন হবে আবার দুদিকে চওড়াও একই রকম হবে। আর নিম্নগতিতে উপত্যকা মানে নদীর উপত্যকা গভীর কম, অগভীর হবে এবং সুপ্রশস্ত হয়ে গামলার মতো হয়, আর প্রশস্ত হয়ে যায় চারিদিকে বড় হয়ে। উচ্চগতি কাজ হিসাবে বৈশিষ্ট্য যদি বলা হয়, এখানে জল অল্প, তবে খাড়া ঢালের জন্য নদী অত্যন্ত খরস্রোতা হয়। দেখবে যে বিভিন্ন জলপ্রপাতগুলো, বিভিন্ন ভূমিরূপগুলো কিন্তু আমরা এই উচ্চগতিতে দেখতে পাই। ঠিক আছে। এবং নদীর সর্বাধিক শক্তি কিন্তু এই উচ্চ গতিতেই লক্ষ্য করা যায় এবং ক্ষয় এবং বহন যেমন করে তার সঙ্গে সঙ্গে নিম্ন ক্ষয়ের পরিমাণ কিন্তু বেশি হয়। কারণ নদী তো অনেক উঁচু থেকে নিচের দিকে পড়ছে, তো নিচে পড়ার জন্য কি হচ্ছে, সেই জায়গাগুলো ধীরে 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 গভীর হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। এবার মধ্যগতিতে জল সর্বাধিক হয় কিন্তু স্রোত, বেগ, শক্তি মাঝারি ধরনের হয়। ক্ষয় বহন কাজ এখানে প্রধান, মানে ক্ষয় সেরকম না হলেও বহন এখানে প্রধান কাজ, আর পার্শ্বক্ষয় বেশি হয়। এইটা হচ্ছে মধ্যগতির প্রধান। নিম্নগতিতে কি হয়, এখানে জল বেশি হয় কিন্তু ঢালহীন হলে কি হবে, জল সেভাবে প্রবাহিত হতে লক্ষ্য করা যায় না, তাহলে স্রোত এবং শক্তি সর্বনিম্ন হবে। পার্শ্বক্ষয় এবং সঞ্চয় এখানকার প্রধান কাজ, সেই জন্য এখানে দেখো বহন যেমন প্রধান বলা হয়েছে আর নিম্নগতিতে সঞ্চয় প্রধান কাজ বলা হয়েছে। বোঝা যাচ্ছে তো? তাহলে যদি তোমাদের বৈশিষ্ট্য বলতে বলা হয় তাহলে উচ্চগতির বৈশিষ্ট্য আমি ঢাল, বিস্তৃতি, কাজ নিয়ে এই তিনটি অংশ বললে আমার উচ্চগতির তিনটি বৈশিষ্ট্য হয়ে যাবে। একই রকম ভাবে মধ্যগতিরও হবে আবার নিম্নগতিরও হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে এখানে রেখেছি। এই প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নাও। পরবর্তী দিনে এই নির্দিষ্ট প্রশ্ন এবং টেক্সট বই থেকে আরও বেশ কিছু, অনেক সব প্রশ্ন তো এখানে উল্লেখ করা যায় না, কিছু শর্ট প্রশ্ন থাকে, তো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি এখানে দিয়েছি এবং আর তোমরা পড়তে গেলে আরও অনেক কিছু সেখানে দেখবে। এবং আমরা আলোচনা করবার সময় অনেক প্রশ্ন নিয়ে আলোচনাও করেছি, কিভাবে লিখতে হবে, বলতে হবে, সবটুকুই বলে দিয়েছি। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে শুরুতেই আমরা ওই প্রশ্নগুলো তোমাদের সামনে একটু আলোচনা করব, কারা কতটা কিভাবে জেনেছো বা বুঝতে পেরেছো, কোথাও আরও কোনো অসুবিধা রয়েছে কি না। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।